This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো আসছে, হালচাল দেখে অন্তত মনে হচ্ছে পুজো রাজনীতির সুনামিও আসছে। তর্ক বিতর্কে ঢেউ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ৮৫,০০০ টাকার অনুদান নিয়ে তো বিতর্ক চলছেই, এর মধ্যে পুলিশকে থিম জানানো নিয়েও জোর দরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশের আগেই পুলিশের চিঠি পৌঁছলো সন্তোষ মিত্র স্কোয়ারে। এখনো পর্যন্ত খবর আর কোনো পুজো কমিটি সে চিঠি পায়নি। পুজোতেও আমরা ওরা অভিযোগ তুলে সরব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। পুজো রাজনীতিময়, সন্তোষ কি মিত্র নয়? এ যেন প্রতি বছরের প্রশ্ন হয়ে উঠেছে। 2022 লালকেল্লা বানিয়েছিল শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার। পুলিশ মণ্ডপ দর্শন বন্ধ করে দেয়। দেশাত্মবোধক একটা চলছিল, অমৃত মহোৎসব, স্বাধীনতার সব বিপ্লবীদের দেখানো হচ্ছিল। দিদিমণির ছবি ছিল না, সব জায়গায় লাগানো হয়েছে। আমরা 60,000 নিয়ে নিই, শাস্তি তো আমাদের পেতেই হবে। উনি বাংলার মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে কাজ করতেন না। 2023 রাম মন্দির দর্শনেও পুলিশি কড়াকড়ির অভিযোগ ওঠে। পুলিশ এখন ভিড় না হওয়ার আগে তারা বন্ধ করে দিচ্ছে। পুজো কমিটির সাথে কথা বলার প্রয়োজন বোধ করে। দুর্গাপুজো আসতে 2 মাস বাকি, কিন্তু বিতর্কের ঝড় এখন থেকেই শুরু। মঙ্গলবার পুজোর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো। জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে আমরা ওরার অভিযোগ। প্রথমত, মুখ্যমন্ত্রী বলার 5 দিন আগেই থিম জানতে চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। দ্বিতীয়ত, চিঠি পেয়েছে একটিমাত্র পুজো কমিটি, সন্তোষ মিত্র স্কোয়ার, যার উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে অন্তত 550 পুজো কমিটি জড়িয়ে। ফোরামের কর্তাই বলছেন, সন্তোষ মিত্র স্কোয়ার যে চিঠিটা পাওয়ার কথা আপনারা বলছেন, আমি যতটুকু শুনি একটা লেজার লাইট আগের বার পড়েছিল। এই লেজার লাইট নিয়ে একটা সমস্যা ওদের হয়তো হয়েছিল, তার জন্যই মনে হয় ওদের দিয়েছে। এটা তো সার্বিক চিত্র নয়। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। অন্য পুজো কমিটিগুলো আপনার মারফতই খবর পেলাম সন্তোষ মিত্র স্কোয়ার চিঠি পেয়েছে। চিঠি পৌঁছায়নি কলকাতার তাবর পুজোতেও। ক্লাব অগ্রণী তো এমনই একটা ক্লাব দিয়েছে, ক্লাব অগ্রণী কাউকে জিজ্ঞেস করতে হয় না যে, বা কোনো বাধা বিপত্তির মধ্যে সেরকম পুজো করি না আমরা। ঠিক আছে, যে আমাদেরকে কেউ চিঠি দেবে বা কেউ কিছু দেবে। তবে কি পক্ষপাতের শিকার সজলের পুজো? মুখ্যমন্ত্রীর থিংস টুডে, হ্যাঁ, আর মুচিপাড়া থিংস 3 days ago, এখানে হাইকোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, শুনে রাখুন। মুখ্যমন্ত্রী বললেই তো আর হবে না। তোল্লা যদি বিপজ্জনক হয় তাহলে লেবু তোলাতে হবে, চেতলাতে হবে। শুধু আমি চিঠি পাবো কেন? ববি বেবি যারা আছে তারাও পাবে। এমন তো নয় যে শুধু আমার পুজোয় ভিড় হয়। তাহলে বললে দিক শুধু আমার পুজোয় ভিড় হয়, বাকিদের ভিড় হয় না, তাহলে আমি মেনে নেব। অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় কি? মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেই একটি পুজো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? পুজোটি নদিয়ার রানাঘাটের কামালপুর পঞ্চায়েতে তারা গ্রামের। সেই পুজোতেও পুলিশের কোনো চিঠি পৌঁছয়নি। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই পুলিশি তৎপরতায় আপাতত কাজ বন্ধ। পুরোটাই হয়েছে মৌখিকভাবে। পুজো কমিটি আশায় আবেগের কথা মাথায় রেখে দ্রুতই কাজ শুরুর সবুজ সংকেত দেবে প্রশাসন। না, প্রশাসন আমাদের কোনোভাবেই আটকানোর কথা বলেননি। ঠিক আছে, আমাদের কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়তে হবে। আমাদের যেটা নির্দেশ দেবেন, যেভাবেই দেবেন, আমরা সেইভাবেই কাজ করব। 111 ফুটের দুর্গা যে পুজো নিয়ে মুখ্যমন্ত্রী শঙ্কিত, সেখানেও পুলিশের চিঠি পৌঁছল না। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে গেল। সন্তোষ মিত্র নয়, এটাই কি বারবার বুঝিয়ে দিচ্ছে প্রশাসন? পুজো সত্যিই রাজনীতিময়। মানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রীও। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কোনো জায়গার কী থিম, সেই থিম দেখতে কত মানুষ আসতে পারে, সেটার একটা অ্যাডভান্স ক্যালকুলেশন না করলে পুলিশের সেই মুহূর্তে অসুবিধা হতে পারে। তাই পুলিশ পদক্ষেপ নিয়েছে, এটা অত্যন্ত যুক্তিযুক্ত পদক্ষেপ। পুলিশ মন্ত্রীর পদক্ষেপ নিশ্চিতভাবেই যুক্তিযুক্ত, কিন্তু পদক্ষেপ কি শুধু একটিমাত্র পুজোর ক্ষেত্রেই প্রযোজ্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
একুশের মঞ্চ থেকে দলকে শৃঙ্খলার পাঠ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বের মন্ত্র কি তৃণমূলের নিচু তলায় পৌঁছচ্ছে না? কেন বলছি এ কথা? কুলপির ঘটনা দেখাবো। পঞ্চায়েতের সচিবকে ধরে মার, কে মারলেন? পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েত সিরিজের সবজির সচিব কথা মনে আছে নিশ্চয়ই। আর বাংলার একটি পঞ্চায়েতের সেক্ষেত্রে বাংলার একটি পঞ্চায়েতে তেমনই একটি সচিবজি আক্রান্ত তৃণমূল নেতার হাতে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নেতাসুলভ আচরণ করা যাবে না, কিন্তু তৃণমূলের কর্মীরা দলনেত্রীর এই নির্দেশ তারা মানছেন কি? মনে তো হয় না। তা না হলে পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতাদের দাদাগিরির এই ছবি দেখতে হচ্ছে কেন? দক্ষিণ 24 পরগনায় কুলপি ব্লকের চণ্ডীপুর পঞ্চায়েতের সচিব ভিক্টর মিশ্র অফিসে যাচ্ছেন না, কারণ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতার কারণ নাকি পঞ্চায়েতের উপপ্রধান ও কয়েকজন সদস্য। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রের দাবি কর্মরত অবস্থায় ঠিক এভাবেই তাকে মারধর করা হয়েছে। উপপ্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। এখানে মেন নেতৃত্ব ছিল উপপ্রধান সাবির মোল্লা, উনি প্রচুর মারধর করে আমাকে। তার সঙ্গে ছিল হচ্ছে রশিদ আলী বলে একজন মেম্বারের স্বামী, দুটো মহিলা মেম্বার ছিল। আক্রান্ত ভিক্টর মিশ্র ঢোলাহাট থানায় অভিযোগ জানাতে গিয়েও পিছিয়ে এসেছেন, কারণ বলা ছিল ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে কর্মরত অবস্থায়, তখন 5টা বাজে। গত 20 জুলাই পঞ্চায়েত অফিসের ভিতর তৃণমূলের উপপ্রধান ও সদস্যদের একাংশের দাদাগিরির অভিযোগ সামনে আসতেই হইচই শুরু হয়েছে। সরব হয়েছে তৃণমূল কর্মচারী সংগঠনও। আমাদের উপর যখন আক্রমণ হচ্ছে, আমাদের কিভাবে সেটাকে ট্যাকেল করতে হবে আমরা দেখছি। এই ঘটনার তীব্র নিন্দা করছি। হ্যাঁ, আইনত শাস্তি হোক, আমরাও চাই। আমরা কর্মচারীদের পক্ষ থেকে অবশ্যই চাই। শুধু ব্লক স্তরেই নয়, পঞ্চায়েত সচিবকে মারধরের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানেও পৌঁছেছে। খবরটা আমাদের কাছে এসছে, আমরা অনুসারে কথা বলেছি। আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি। ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে, এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে নির্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত উপপ্রধান সাবির মোল্লা কিংবা অভিযুক্ত সদস্যদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছেন, ঘটনা যে ঘটেছে যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তুমি বসতে পারবে না। সচিবকে পেটানোর শাস্তি বলতে পঞ্চায়েতে আপাতত উপপ্রধানের নো এন্ট্রি, ব্যাস এইটুকু। কিন্তু 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি ছিল, আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, MLA, MPদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। প্রশ্ন হলো, তাহলে কেন সচিবকে পেটানোর মতো গুরুতর পাপে এমন লঘু শাস্তি? সাবির মোল্লাকে এখনো কুলফি থানার ওসি গ্রেপ্তার না করে তার তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে সাবির মোল্লা অঞ্চলে আসবে না। তার মানে তৃণমূল মনে করছে যে সাবির মোল্লা অপরাধ করে। রাজনীতি চলছে, আতঙ্কে গুটিয়ে রয়েছেন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা আক্রান্ত সচিব ভিক্টর মিশ্র। শাস্তি বলতে আমি তো জানিয়েছি উপরমহলকে, তারা কি ব্যবস্থা নিয়ে দেখি। নিন্দা করছেন সবাই, শাস্তিটা কি হবে? ভয় কাটিয়ে সচিব কি চণ্ডীপুর পঞ্চায়েতে ঢুকতে পারবেন? ক্যামেরায় সৌভিক মণ্ডলের সঙ্গে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী আরও একটা নির্দেশ দিয়েছিলেন, 1 মাসের মধ্যে ফুটপাত খালি করতে হবে। 1 মাস হতে আর দিন 3 বাকি রয়েছে। হকার সমস্যার সমাধান আদৌ হবে? রাস্তাঘাটের হাল দেখে তো মনে হচ্ছে না। তো আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে, এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে।
গত মাসের 27 তারিখ কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দিয়েছিলেন 1 মাসের ডেডলাইন। ক্যালেন্ডার বলছে 1 মাসের ডেডলাইন এখন ঘন্টার হিসেবে এসে দাঁড়িয়েছে। কিন্তু অবস্থার কি পরিবর্তন হয়েছে? শহর কলকাতার ছবি বলছে পরিস্থিতি খুব একটা বদলায়নি। পুলিশের অভিযান শেষ হতেই আবার ফুটপাতের পাশাপাশি রাস্তায় নেমে এসেছে দোকান। মুখ্যমন্ত্রী বলেছিলেন দোকানের পাশে গোডাউন তৈরি করা যাবে না, আলাদা গোডাউন খুঁজতে হবে, প্লাস্টিকে মুড়ে ফেলা যাবে না ফুটপাত, যাতায়াতের জন্য রাখতে হবে জায়গা, বেআইনিভাবে ফুটপাত দখল করা যাবে না। সার্ভে হয়েছে, কিন্তু বাকি কাজ কতটা এগিয়েছে? প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় বহু জায়গায় এই কাজটা সম্পূর্ণ করা গেছে। এখনও যে জায়গায় বাকি রয়েছে আমি আশা করব হকার বন্ধুরা পুলিশ প্রশাসনকে সমানভাবে সহযোগিতা করবেন। দেখবে ছোটোবেলায় বাচ্চারা পড়ে গেলে, হ্যাঁ বাচ্চারা খুব কাঁদছে, নিজেই পড়ে গেছে, তখন ওই মাটিকে একটু বকে দিলে, মাটিতে দুবার পা ঠুকে দিলে বাচ্চা শান্ত হয়ে যায়, যে মাটি আমায় ফেলে দিয়েছে, মাটিকে আমি মারলাম। সেরকমভাবে কিছু না করতে পেরে ও হকারদের মেরে নিজের গায়ের জ্বালা মেরে। সামনেই পুজো, এই সময় হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট এলাকার ফুটপাত চত্বরে ভিড় পুজোর ভিড়কেও টেক্কা দিতে পারে। ব্যবসায় লক্ষ্মী লাভের সময়, তাই হকাররা এখন দোকান ছড়াতে নারাজ। আমাদের একটু জায়গা থাকলে আমরা ব্যবসা করতে পারবো, এই জায়গাতে ব্যবসা হবে না। দিদিকে আমাদের উপরে একটু খেয়াল করতে হবে। যদুবাবুর বাজার চত্বরে গিয়ে দেখা গেল ফুটপাতের সীমা পার করে রাস্তার ওপর নেমে এসেছে একের পর এক দোকান। একদিকে দোকান, অন্যদিকে রিক্সা, গাড়ি, বাইকের পার্কিং। মাঝের রাস্তা ক্রমশ ছোট হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রায় 1 মাস পরও কেন এই ছবি? ব্যবসায়ীরা বলছেন রাস্তায় যেটা বেড়ে গেছিল ওটা তুলে দিয়েছে, তো তুলে দেওয়ার কথা কেউ বলেনি। কোন দিক থেকে ছোট হয়েছে? ওই দিক দিয়ে ছোট হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন বটে, কিন্তু ছবি যে অন্য কথা বলছে। একই অবস্থা জেলায় জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় হকার উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ ও পুরসভাকে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কিছুটা ফাঁকা হয়েছিল ফুটপাত। বুলডোজার, পেলোডার নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রীর দেওয়া ডেডলাইন শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি। হাল ফিরবে রাজ্যের ফুটপাথের? বেরোবে নতুন কোনো সমাধান সূত্র? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।